আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে আমরা আমাদের বাংলা ব্যাকরণ ক্লাসে অংশগ্রহণ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যে তোমাদের সাথে আমার পরিচয় দিয়েছি, তো আবারও একটু পরিচিত হয়ে নেই। আমি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। আজকে আমরা তার পরবর্তী যে পরিচ্ছেদ রয়েছে সেই পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আচ্ছা, কি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আমি তোমাদেরকে মুখে না বলে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো তোমরা ধরতে পারো কি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, মূলত বাংলা ব্যাকরণ ক্লাস বা বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো রয়েছে একটার সাথে আরেকটা সংশ্লিষ্ট, অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পৃক্ত। একটা আলোচনা করলে আরেকটা এসে যায়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমরা যে কথা বলি বা ভাব বিনিময় করি এখানে বাক্য প্রয়োগ করি। তো আমরা বলেছিলাম যে বাক্য হয় কিভাবে? শব্দ দিয়ে। শব্দ হয় কিভাবে? ধ্বনি দিয়ে বা আওয়াজ দিয়ে। আচ্ছা, এই যে ধ্বনি বলো, শব্দ বলো, তারপরে বাক্য বলো, অর্থ বলো, এইগুলো সবই হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়, তাই না? আচ্ছা, ব্যাকরণের আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে যে ব্যাকরণ কি, তাই না? আচ্ছা, তাহলে দেখো ব্যাকরণ কি। ব্যাকরণ কি? প্রত্যেক ভাষারই নিজস্ব কিছু বর্ণ রয়েছে। তারপরে ধরো এই যে বর্ণ বা ধ্বনি সৃষ্টি হয়, নিজস্ব ভাষার সবগুলো এক একটা মান বা এক একটা স্টাইল রয়েছে। এই যে নিয়ম রয়েছে, অর্থাৎ প্রত্যেক ভাষার যে নিয়ম, ব্যাকরণ মানে বাংলা ব্যাকরণের কথা বলি, যে এখানে ভাষার গঠনগত দিক, তারপরে ধরো উপাদান বা স্বরূপ, সংশ্লেষণ, বিশ্লেষণ, এ সকল নিয়ে যে শাস্ত্র বা যে বই আলোচনা করা হয় তাকেই বলা হয় কি? ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণ শব্দটির অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, ব্যাকরণ অর্থ কি? ব্যাকরণ হচ্ছে কিভাবে আসছে দেখো, তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের ৮ এবং ৯ পৃষ্ঠায় দ্বিতীয় পরিচ্ছেদে দেওয়া আছে এই বিষয়টা। দেখো, বি যোগ আ যোগ টি যোগ অন, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। বা বি যোগ আ যোগ টি যোগ অন, এই শব্দটি থেকে এই ব্যাকরণ শব্দটি উৎপত্তি লাভ করেছে এবং এর অর্থ হচ্ছে, ব্যাকরণের অর্থ হচ্ছে বিশেষ ভাবে বিশ্লেষণ। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি এই যে ব্যাকরণের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ এবং ব্যাকরণের মধ্যে থাকে কি কি থাকে বলেছি? ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। তাহলে আজকে আমরা মূলত আলোচনা করব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। কি আলোচনা করব? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। আচ্ছা, এই যে বলেছিলাম যে পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, প্রত্যেক ভাষারই যার যার নিজস্ব কিছু রীতিনীতি, প্রকৃতি, বর্ণ, অর্থ, শব্দ সবই রয়েছে। তো সেই হিসেবে বাংলা ভাষা, অর্থাৎ আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষারও 4টি মৌলিক অংশ রয়েছে। কয়টি মৌলিক অংশ? 4টি মৌলিক অংশ
রয়েছে সেই মৌলিক অংশগুলো বা মৌলিক যে বিষয়গুলো সেগুলো কি দেখো। 1 নম্বরে হচ্ছে ধ্বনি, 2 হচ্ছে শব্দ, 3 নম্বরে হচ্ছে বাক্য এবং 4 নম্বরে হচ্ছে অর্থ। তাহলে কি দাঁড়ালো? অর্থ, বাক্য, শব্দ, ধ্বনি। আবার যদি তুমি উপর থেকে আসো, ধ্বনির পরে শব্দ হবে, শব্দগুলো হলে অর্থ হবে, বাক্য হবে, বাক্যগুলো হলে সেই বাক্যের কি হবে? অর্থ হবে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম যে প্রত্যেক ভাষারই 4টি মৌলিক বিষয় রয়েছে, সেই হিসেবে আমাদের বাংলা ভাষা 4টি মৌলিক বিষয় রয়েছে। ব্যাকরণের আলোচ্য বিষয় অর্থাৎ মৌলিক 4টি বিষয় হচ্ছে এই 4টি। আচ্ছা, এখন দেখো এখানে মৌলিক বিষয়, আলোচ্য বিষয়, বা এখানে যদি তুমি বলো ব্যাকরণের মৌলিক বিষয়, মৌলিক বিষয়। আচ্ছা, ব্যাকরণের কি মৌলিক বিষয়। আচ্ছা, তাহলে দেখো এই 4টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো দেখি কি আছে পরবর্তীতে। আচ্ছা, এই যে ব্যাকরণের মৌলিক বিষয় 4টি বললাম, এই মৌলিক 4টি বিষয়ের বিভিন্ন তত্ত্ব জ্ঞান রয়েছে এবং এই তত্ত্ব জ্ঞান সম্পর্কে যে শাস্ত্রগুলো বা যে ভাগ বা যে তত্ত্ব বা জ্ঞান নিয়ে আলোচনা করা হয়, সেই 4টি ভাগই এখানে আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো প্রথমে রয়েছে, দেখো, আচ্ছা আমি বলেছি যে 4টি যে মৌলিক বিষয়, সে 4টি মৌলিক বিষয়ের আলোচনা দেখো এখানে আমি একটু লিখে নিয়েছিলাম, খেয়াল করো। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি, এর মধ্যে কি কি রয়েছে দেখো। মৌলিক বিষয়গুলো 4টি এবং সেই মৌলিক বিষয়ের যে আলোচনা, সেই আলোচনা হচ্ছে আলোচ্য বিষয়। দেখো, ধ্বনি তত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে ফনোলজি, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, যাকে বলা হয় মরফোলজি। নাম্বার 3 হচ্ছে দেখো বাক্য তত্ত্ব বা পদক্রম, সেন্টেন্স। এবং 4 নম্বরে রয়েছে অর্থতত্ত্ব বা সেমেন্টিক্স। আচ্ছা, এছাড়াও শিক্ষার্থী বন্ধুরা অভিধান তত্ত্ব, ছন্দ ও অলংকার, এই প্রভৃতি বিষয়গুলো নিয়েও বাংলা ব্যাকরণ আলোচনা করে থাকে। আচ্ছা, এবার তাহলে চলো আমরা এক এক করে দেখে নিই। এই যে বললাম ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, রূপ তত্ত্ব, এগুলো কি, কিভাবে আমরা আলোচনা করব। আচ্ছা, দেখো এখানে লক্ষ্য করো একটু, আমরা যে কথা বলি, গত 2 ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যে আমাদের শরীরে যে বাক পতঙ্গগুলো রয়েছে, যে বাক পতঙ্গের সাহায্যে আমরা ধ্বনি সৃষ্টি করি, সেই পতঙ্গ বা বাকযন্ত্রগুলো দেখো। এখানে আমি বাক পতঙ্গের চিত্রটা একটু অঙ্কন করে নিয়েছিলাম। এই যে দেখো একটা মানুষের মুখের, এটা হচ্ছে অবয়ব, মুখের ভিতরের এই জিনিসটা। প্রথমেই দেখো রয়েছে এখানে ঠোঁট, তারপরে ধরো মুখের ভিতরের দিকে যদি যাও, ঠোঁটের পরে ভিতরের দিকে যদি যাও তাহলে হবে দাঁত, তারপরে দাঁতের গোড়া বা মাড়ি বা দন্তমূল, তারপরে এর উপর রয়েছে তালু। তালুর মধ্যে রয়েছে 2 ধরনের, একটা হচ্ছে নরম তালু আর শক্ত তালু, আর একটা হচ্ছে কোমল তালু। আলাজিহ্বা বা আমরা যাকে আলজিভ বলি। আচ্ছা, এটা হচ্ছে মুখের ভিতরের যে অংশ, মুখবিবর। তারপরে হচ্ছে জিহ্বা, শুদ্ধ উচ্চারণ হচ্ছে জিহ্বা। আচ্ছা, তারপর দেখো এদিকে আছে কণ্ঠনালী, স্বরযন্ত্র। অর্থাৎ আমাদের দেহে এই যে অংশগুলো আছে, তাছাড়াও রয়েছে আরেকটি তোমার ফুসফুস, যেটা আমাদের এই বক্ষের ভিতরে রয়েছে। এই ফুসফুস হচ্ছে বাতাসের যে চাপ বা বাতাসের যে আমরা যে সাউন্ড সৃষ্টি করি বা ধ্বনি সৃষ্টি করি, সেটা হচ্ছে ফুসফুস থেকে আসে। আচ্ছা, এই একই চিত্র তুমি যদি এটাকে বুঝতে অসুবিধা হয়,
দেখো যদি বুঝতে সামান্যতম অসুবিধা হয় তাহলে এখানে দেখো আমি আবার এটাকে একটু সোজা করে দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ এই যে ঠোঁটের মধ্যে ওষ্ঠ এবং অধর, অর্থাৎ উপরে দুই নিচে ঠোঁটের অংশ, তারপরে এখানে রয়েছে দাঁতের মাড়ি, দাঁতের মাড়ি বা দন্ত মূল, তালু রয়েছে, তালুর মধ্যে তো একবার দেখালাম এখানে শক্ত তালু, কোমল তালু বা নরম তালু যাই বলো, আগা জিহ্বা, কণ্ঠনালী, স্বরনালী বা স্বরযন্ত্র। এই যে এই অংশগুলো দিয়েই আমরা কি করি, ধ্বনি সৃষ্টি করি। আচ্ছা, এই যে ধ্বনিগুলো আমরা সৃষ্টি করি, এই ধ্বনি থেকেই বর্ণ হয়, বর্ণ দিয়ে আমরা শব্দ তৈরি করি। এভাবে হচ্ছে এই ধ্বনি তত্ত্ব। অর্থাৎ 8 নম্বর পৃষ্ঠায় দেখো দেওয়া আছে যে মানুষের বাক প্রত্যঙ্গ দিয়ে যে সকল ধ্বনি সৃষ্টি করা হয় বা আওয়াজ করা হয়, এসব যে ধ্বনির যে সূক্ষ্ম ক্ষুদ্রতম মৌলিক অংশ রয়েছে সেগুলো হচ্ছে ধ্বনিমূল। যে ধ্বনি সৃষ্টি করা হয় সেটার সূক্ষ্ম যে মৌলিক বা সূক্ষ্ম অংশ রয়েছে সেটাকে বলা হয় কি, ধ্বনি মূল। আচ্ছা, এখন দেখো একটা বিশ্লেষণ বা একটা ব্যাখ্যা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। প্রথমে যদি মনে করো, আমি যদি বলি যে অ, মুখে বললাম আমি অ, যখন এটাকে মুখে বললাম অ তখন সেটা ছিল ধ্বনি, যখন আমি এটাকে লিখে দিলাম তখন সেটা হয়ে গেল বর্ণ। আচ্ছা, এখন দেখো এই বর্ণ আর ধ্বনি বিশ্লেষণে আমি একটা শব্দ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা বলেছি যে প্রত্যেক ভাষারই মৌলিক বিষয় রয়েছে, প্রত্যেক ভাষারই এরকম ধ্বনি বর্ণ রয়েছে। যেমন মনে করো আমি যদি মন শব্দটাকে এটা হচ্ছে একটি শব্দ যার অর্থ রয়েছে। আচ্ছা, এই শব্দটার মধ্যে দেখো মন শব্দটার মধ্যে প্রথম ধ্বনিটা হচ্ছে কি, ম। প্রথম ধ্বনিটা হচ্ছে কি, ম। এই যে ম ধ্বনিটা ইংরেজিতে যদি বলো তাহলে হবে এখানে এম, এবং যদি তুমি আরবিতে ধরো, আরবিতে হবে কি, মিম। মিম, আসলে মিম হয়েছে কিনা স্পষ্ট মনে নেই। আচ্ছা, মিম। তাহলে এরকম প্রত্যেক ভাষায় এই ধ্বনি বা বর্ণগুলো থাকে। আচ্ছা, এই যে এখানে আমরা মন শব্দটা বললাম, অর্থাৎ এই বাংলা ভাষা ছাড়াও অন্য যে কোনো ভাষায় তুমি শব্দ লেখো, ধ্বনি লেখো, এখানে সেই বর্ণ বা শব্দগুলো আসবে। আচ্ছা, এরকম ধ্বনি এবং বর্ণ, তাহলে আমরা কি বুঝলাম, যে মুখে যে আওয়াজ করব সেটা হবে ধ্বনি, এবং যখন এটাকে আমরা চেহারাটা চিনানোর চেষ্টা করব তাহলে সেটা হয়ে যাবে কি, বর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ধ্বনি এবং বর্ণ বিষয়টা, এই ধ্বনি বর্ণের বিষয়গুলো হচ্ছে ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও তোমরা দেখবে 9 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির চিহ্ন, বর্ণের বিন্যাস, ধ্বনির সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন, লোপ, নত্ব এবং সত্যবিধান, এই বিষয়গুলো নিয়ে ধ্বনি তত্ত্ব আলোচনা করে থাকে। আচ্ছা, এবার তাহলে এসো আমরা যাই রূপ তত্ত্বে। আচ্ছা, এখন এই যে আমরা বলেছিলাম রূপ তত্ত্ব বা শব্দ তত্ত্ব, আমি তোমাদেরকে একটা কাগজে দেখিয়েছিলাম, দেখো মনে আছে কিনা। এখানে আমরা কি দেখেছিলাম, ধ্বনি তত্ত্ব। তাহলে আমরা দেখলাম ধ্বনি তত্ত্বের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, ধ্বনি, বর্ণ, ধ্বনির বিন্যাস, বর্ণের প্রকৃতি, স্থান, উচ্চারণ, সন্ধি এবং কি নত্ব, সত্যবিধান, এই জিনিসগুলো নিয়ে ধ্বনি তত্ত্ব আলোচনা করে থাকে। তাহলে এবার এসো আমরা দেখি এই শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব বিষয়টা কি। আচ্ছা, দেখো শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, এখন এসো আমরা একটু দেখি শব্দ আর রূপ জিনিসটা কি। আচ্ছা, যেমন মনে করো আমি লিখলাম এখানে ছেলে, তারপরে কি লিখলাম, ধরো
মেয়ে, আচ্ছা ছেলে মেয়ে। যদি এখানে আমি রা জুড়ে দিলাম, এখানে কে জুড়ে দিলাম, আচ্ছা দেখো ছেলেরা মেয়েকে, এখানে এটা কিন্তু একটি শব্দ, এটাও কি একটি শব্দ। এখন যখন আমরা এই রা আর কে এই দুটোকে জুড়ে না দিলাম তখনও কিন্তু একটা শব্দ ছিল, তাই না? এই রাটাকে বাদ দাও, এখানে এই কেটাকে বাদ দাও, তাহলেও কিন্তু একটা শব্দ। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই রা এবং কে যখনই আমি যুক্ত করলাম এগুলো হয়ে গেল পদ। অর্থাৎ আমরা জানি বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। তবে হ্যাঁ, তাহলে বলতে পারো যে তাহলে তো সবগুলো শব্দ পদ হবে না। হবে, যেমন মনে করো আমি বললাম এখানে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এখানে দেখো সবগুলোই কিন্তু পদ, সবগুলোই পদ। আমরা জানি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই হচ্ছে অর্থবোধক শব্দই হচ্ছে পদ, তবে বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বিভক্তি যেগুলো নাই সেগুলো কি পদ না? হ্যাঁ, সেগুলো কি পদ। কিভাবে? যেখানে কোনো বিভক্তি চিহ্ন নাই এখানে শূন্য বিভক্তি ধরা হয়। কি বললাম? যেখানে কোনো বিভক্তি চিহ্ন নাই সেখানে শূন্য বিভক্তি ধরা হয়। তাহলে সেই হিসেবে আমরা এভাবে বলবো যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের অর্থবোধক শব্দই হচ্ছে কি পদ। আচ্ছা, এখন দেখো এই যে পদ শব্দ আমরা এতক্ষণ বুঝলাম, এখন দেখো রূপ জিনিসটা কি সেই জিনিসটা আমরা বুঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা কি বলেছিলাম? ছেলে মেয়ে এরকম। যদি মনে করো আমি বলি বই, আমি কি লিখলাম দেখো বই। আচ্ছা, এখন এই বই সাথে যদি একটা এর যুক্ত করি তাহলে কিন্তু এটা একটা বিভক্তি হয়ে গেল। এই বইয়ের সাথে আমি কি যুক্ত করলাম? এর যুক্ত করলাম। এখন দেখো রূপ হচ্ছে সেই জিনিস, কোন শব্দের মূল অংশ, কোন শব্দের যে মূল সেই মূলটাকে বলা হয় রূপ। তাহলে এখানে বইয়ের কি বললাম? বই এর, এই বইয়ের শব্দের মধ্যে রূপ হচ্ছে এই বই। অর্থাৎ একটা শব্দকে ভাঙলে যত ক্ষুদ্র করো বা ছোট করো এটার একটা সম্পূর্ণ অর্থ থাকতে হবে। যদি অর্থ থাকে ক্ষুদ্রতম অংশটা, তাহলে সেটাই হবে শব্দের রূপ। আমার মনে হয় আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখো যদি বোঝাতে না পেরে থাকি তাহলে দেখো আরেকটি উদাহরণ দিই, তাহলে দেখো এখানেও আছে তোমার ছেলেরা, তাহলে এটাও একটা রূপ, মেয়েরা মেয়ে এটাও একটা রূপ, বই এটাও একটা রূপ। অর্থাৎ কোন শব্দের যে মূল অংশ সেই মূল অংশটার যদি কোনো অর্থ থাকে স্পষ্টত, তাহলে সেটাই হবে কি রূপ, শব্দের মূল। তবে এখানে দুটো শর্ত প্রযোজ্য, রূপ মূলের ক্ষেত্রে দুটো শর্ত প্রযোজ্য। শর্তটি হচ্ছে তোমার রূপমূলগুলি ক্ষুদ্রতম আকার বিশিষ্ট ভাষাতাত্ত্বিক উপাদান। রূপমূলগুলো হচ্ছে কি ক্ষুদ্রতম ভাষাতাত্ত্বিক উপাদান, আকার বিশিষ্ট, ক্ষুদ্রতম আকার থাকবে। অর্থাৎ যত ছোট অংশই তুমি ভাগ করো সেটা একটা অংশ হবে। এবং আরেকটি শর্ত হচ্ছে যে এই শব্দের অংশটুকুর একটা অর্থ থাকতে হবে, তাহলে সেটাই হবে কি রূপ। আচ্ছা, যেমন মনে করো আমি যদি বলি বস্তুতান্ত্রিকতা, বস্তুতান্ত্রিকতা, এখানে দেখো এখানে একটা কথা বলে রাখি, দেখো এই রূপমূল কিন্তু বিভিন্ন ধরনের হয়। সাধারণত মুক্ত রূপমূল এবং বদ্ধ রূপমূল আমরা আলোচনা করে থাকি। যেমন এখানে যদি বলি ধরো মা, এখানে একটি রূপমূল রয়েছে। যদি বলি মা দে, তাহলে এখানে
দুটো রূপমূল রয়েছে, অর্থাৎ দুটি অংশ রয়েছে। বা অক্ষর যদি বলি মা দে, মা দে, একটা মুক্ত অক্ষর রয়েছে, একটি বদ্ধ অক্ষর রয়েছে। এরকম রূপমূলের বেলায়ও এই বিষয়গুলো এখানে এসে যায়। আচ্ছা, তাহলে চলো এই বস্তুতান্ত্রিকতা শব্দটি আমরা যদি দেখি তাহলে দেখব যে, লক্ষ্য করো, প্রথমে হচ্ছে কি, এটাকে যদি ছোট ছোট অংশে ভাগ করি তাহলে কি দাঁড়ায় দেখো, বস্তু। প্রথমে কি হবে, বস্তু। তারপরে দেখো তন্ত্র, তারপরেটা হবে কি ইক, তারপরেটা হবে ইক এবং হবে শেষে হবে বস্তু, তন্ত্র যোগ ইক যোগ তা, বস্তুতান্ত্রিকতা। অর্থাৎ এই প্রত্যেকটা অংশেরই ছোট ছোট অর্থ রয়েছে। তাহলে এই যে এতগুলো শব্দ বা এতগুলো অংশ নিয়ে এই রূপমূলটি গঠিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে শব্দের যে মূল অংশটা থাকবে সেটাই হবে কি, এই যে বাংলা ব্যাকরণের রূপ তত্ত্ব বা শব্দ তত্ত্ব, এই রূপ তত্ত্ব বা শব্দ তত্ত্বের শব্দের এই বিষয়গুলো নিয়ে বা শব্দের রূপ তত্ত্ব বা রূপমূলের যে বিষয় সেটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে যাও, দেখো আসে কি পরে 3 নম্বরেটা দেখো। 3 নম্বরে আছে দেখো বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন কথা হচ্ছে বাক্যতত্ত্ব কি? বাক্যতত্ত্ব আমরা জানি যে যখন আমরা ধ্বনি সৃষ্টি করলাম, ধ্বনি দিয়ে শব্দ তৈরি করলাম, শব্দ দিয়ে কি করলাম, মানে বাক্য তৈরি করলাম, বাক্যের কি থাকবে, অর্থ থাকবে। তাহলে এই যে বাক্যতত্ত্ব, এই বাক্যতত্ত্ব কি? বাক্যতত্ত্বের বিষয়গুলো হচ্ছে তোমার যেখানে বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন বিয়োজন এবং এদের সার্থক ব্যবহার, বাক্যের মধ্যে কোন শব্দের পরে কোন শব্দ বা কোন পদের পরে কোন পদ ব্যবহৃত হবে, এই যে বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো নিয়ে বাক্যতত্ত্ব আলোচনা করে থাকে। এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে যে তোমাদের যে ব্যাকরণ বই রয়েছে, এই ব্যাকরণ বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় লক্ষ্য করো যে বাক্যের মধ্যে কোন পদের পরে আমরা বলেছি কোন পদ বসে। অর্থাৎ আমরা জানি যে কোনো ধ্বনি যখন শব্দ তৈরি করে, শব্দের যদি অর্থ থাকে তাহলে সেটা শব্দ হয়, যদি অর্থ না থাকে তাহলে সেটা কি হয় না, শব্দ হয় না। আচ্ছা, ঠিক একইভাবে কোন শব্দের পরে কোন শব্দ তৈরি করলে বাক্য হবে। যেমন মনে করো আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে কি আমি ভাত খাই। এখানে দেখো কর্তা, কর্ম, ক্রিয়া, কি হলো, কর্তা, কর্ম, ক্রিয়া। তাহলে কি এই বাক্যটি সুন্দর করে সাজানো হলো। এখন এই বাক্যটিকে যদি আমি অন্যভাবে লিখি, যেমন মনে করে লিখলাম আমি খাই, খাই, তারপরে ধরো লিখলাম আমি, পরে লিখলাম আমি কি ভাত, খাই আমি ভাত। তাহলে কি ক্রিয়াটা আগে চলে আসলো, মাঝখানে হলো কর্তা, তারপরে হলো কি কর্ম। এই যে মনে করো অর্থগত দিক থেকে এই বাক্যটা কি শ্রুতিমধুর নয়। এই জন্য এই বাক্য তত্ত্বে বাক্যের গঠন, রীতি, সংশ্লেষণ, বিশ্লেষণ, সংযোজন, বিয়োজন, এই সকল বিষয়গুলো নিয়ে বাক্যতত্ত্ব আলোচনা করে থাকে। আচ্ছা, তাহলে চলো এবার দেখি আমরা অর্থতত্ত্বের কি বিষয় আলোচনা করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, অনেক গরম আজকে, তো আমার মনে হয় যে আমার এই আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছ বা বুঝতে পারছো যে আমরা কি বলতে চেয়েছি বা আজকের এই বিষয়টা নিয়ে আমরা কি কি আলোচনা করতে চেয়েছি। আচ্ছা, এবার দেখো আমরা বলেছি কি অর্থতত্ত্ব। এখন এই অর্থতত্ত্বে তোমার 3টি বিষয় থাকে।
আচ্ছা, একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, যেমন মনে করো অর্থতত্ত্বের বিষয়টা কি, দেখো অর্থতত্ত্বের একটা হচ্ছে কি তোমার মুখ্যার্থ, একটা হচ্ছে মুখ্যার্থ, আর একটা হচ্ছে গৌণার্থ, আর একটা হচ্ছে বিপরীতার্থ। আচ্ছা দেখো, প্রথমটা হচ্ছে কি মুখ্যার্থ, 2 নম্বর হচ্ছে গৌণার্থ এবং 3 হচ্ছে বিপরীতার্থ। এখানে দেখো এই অর্থতত্ত্বের মধ্যে মুখ্য, গৌণ, বিপরীত এই 3টা অর্থ নিয়ে আলোচনা করে থাকে। যেমন মনে করো আমি এখানে বললাম যে বাবা আমার জন্য বাজার থেকে কলম কিনে এনেছেন। আচ্ছা, কর্ম জিনিসটা কি? আমরা জানি যে একটা বাক্যের মধ্যে 2 ধরনের কর্ম থাকতে পারে, একটা হচ্ছে গৌণ কর্ম আর একটা হচ্ছে মুখ্য কর্ম। কর্ম জিনিসটা কি? এর আগে আমি একটা বাক্যে লিখেছিলাম যে আমি ভাত খাই। কি লিখেছিলাম? আমি ভাত খাই। এই যে ভাত অর্থাৎ কর্তা কার উপর নির্ভর করে কাজ করছে সেই বস্তুটাই হচ্ছে কি কর্ম। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, বাবা আমার জন্য, কার জন্য? আমার জন্য কি নিয়ে এসেছেন? কলম কিনে নিয়ে এসেছেন। আচ্ছা, এখানে দুটো জিনিস দেখো, এখানে এই বাক্যের মধ্যে 2টো কর্ম রয়েছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম আর একটা হচ্ছে বস্তুবাচক কর্ম। অর্থাৎ কোন বাক্যের মধ্যে যে ব্যক্তিও থাকতে পারে কর্ম, বস্তুও থাকতে পারে কর্ম। তবে সেই ক্ষেত্রে এখানে দেখো মুখ্যার্থ গৌণার্থ কি, মুখ্যার্থ এবং গৌণার্থ কি এই বিষয়টা বুঝতে হবে। ব্যক্তি হচ্ছে গৌণ, এটা কি? এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি হচ্ছে গৌণ এবং যে বস্তু রয়েছে এটা হচ্ছে মুখ্য। মানে বাবা কেন গিয়েছেন বাজারে? কলম কিনতে। কার জন্য? সেটা হচ্ছে গৌণ, আর এই বিষয়টা হচ্ছে কি মুখ্য। এরকম কোন বাক্যের মধ্যে যদি এরকম গৌণ মুখ্য বোঝায় তাহলে এইগুলাই হচ্ছে এই অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থাৎ মুখ্য অর্থ বোঝাবে এবং গৌণ অর্থ বোঝাবে। আমার মনে হয় বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখো আরেকটি বিষয় রয়েছে বিপরীতার্থ। এই বিপরীত জিনিসটা তো তোমরা বুঝো, বিপরীত মানে হচ্ছে একটা শব্দ বা একটা অর্থের আরেক বিপরীত অর্থ। যেমন মনে করো আমি যদি বলি আয়, এটার বিপরীত কি? ব্যয়। যদি বলি জমা, তাহলে এটা হবে কি? খরচ। এই যে এরকম যদি বিপরীত অর্থ বুঝায় তাহলে সেইগুলো দিয়েই এই বাক্যতত্ত্বের মধ্যে বিপরীত অর্থে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি যে আমরা কি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আসলে নেটওয়ার্কের কারণে ক্লাসটা দেরি করে শুরু করায় একটু দেরি করা মানেই হচ্ছে একটুই হয়ে গেলাম। আচ্ছা, যাই হোক, তারপরেও আমি চেষ্টা করলাম। আমরা আলোচনা করলাম যে ব্যাকরণ শব্দটার অর্থ কি। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের মৌলিক বিষয় কয়টি? ব্যাকরণের মৌলিক বিষয় হচ্ছে 4টি। কি কি? ধ্বনি, শব্দ, তারপর হচ্ছে কি বাক্য এবং অর্থ। এবং ব্যাকরণ 4টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। সেই 4টি বিষয়টা কি? আলোচ্য 4টি বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব,
শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। আচ্ছা, এই 4টা বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এবার দেখো 9 নম্বর পৃষ্ঠায় আর ছোট্ট কিছু আলোচনা দেওয়া আছে। এই দুটো আলোচনা করে আমি আজকের ক্লাসটা শেষ করব। তারপরে যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলো প্রত্যেকটা পাঠ আছে, আলাদা আলাদা রয়েছে। যখন আমরা ধারাবাহিকভাবে পাঠের পরবর্তী ধাপে যাব তখন সেই বিষয়গুলো এখানে চলে আসবে। আচ্ছা দেখো, বাংলা ব্যাকরণের আলোচনায় ব্যবহৃত কতিপয় পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা কি? আমরা বলেছিলাম যে পারিভাষিক শব্দ হচ্ছে বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা থেকে আগত যে শব্দগুলোর ভাবানুবাদমূলক অর্থ প্রকাশ করে, সেগুলি হচ্ছে কি পারিভাষিক শব্দ। যেমন একটা উদাহরণ দেখো, যাকে তোমরা ইংরেজিতে বলো নাম্বার, তাকে আমরা বাংলায় বলি কি? বচন। এই বচন হচ্ছে ব্যাকরণের একটা পারিভাষিক শব্দ। ঠিক তেমনই রয়েছে দেখো রেডিও, রেডিও বাংলায় যাকে আমরা বলি বেতার, বাংলায় কি বলি? বেতার। এইগুলো এই যে এরকম যে ভাবানুবাদমূলক অর্থ রয়েছে, এগুলোই হচ্ছে বাংলা ব্যাকরণের পারিভাষিক শব্দ। আচ্ছা, এখানে যে দুটো বিষয় রয়েছে, যে বাংলা ব্যাকরণের আলোচনা পণ্ডিতেরা কতিপয় পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন। এ ধরনের প্রয়োজনীয় কিছু পারিভাষিক শব্দের পরিচয় নিম্নে প্রদান করা হলো। আচ্ছা, নিম্নে প্রদান করার মধ্যে দেখো একটা দিয়েছেন তারা কি? প্রাতিপদিক। প্রাতিপদিক। আচ্ছা, এখন দেখো এই প্রাতিপদিক বিষয়টা কি? যেমন মনে করো আমি লিখলাম চোরটি হাতে নাতে ধরা পড়লো। চোরটি কি করলো? হাতে নাতে ধরা পড়লো। তারপরে দেখো আরেকটি বাক্য লিখলাম আমরা, বইয়ের পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা কম আছে। আচ্ছা, তারপরে লিখলাম আমি এই কলমে ভালো লেখা হয়। আসলে আমার এই কলমটা দিয়ে এখন ভালো লেখা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো একটা বিষয় লক্ষ্য করো, চোরটি হাতে নাতে ধরা পড়লো, বইয়ের পৃষ্ঠা কম আছে, এই কলমে ভালো লেখা হয়। এই যে 3টি শব্দের নিচে আমি দাগ দিলাম, দেখো এই শব্দগুলোর মধ্যে বিভক্তি যুক্ত আছে। এখানে এ বিভক্তি যুক্ত আছে, এখানে এর বিভক্তি যুক্ত আছে, এখানেও এ বিভক্তি যুক্ত আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিভক্তি যুক্ত করলাম আমরা এই শব্দগুলোর মধ্যে, এই বিভক্তিগুলোকে যদি বাদ দিই তাহলে কি দাঁড়ায় দেখো। এখান থেকে আমরা নিলাম হাত, এখান থেকে নিলাম আমরা বই, এখান থেকে নিলাম আমরা কলম। আচ্ছা, এই দেখো বিভক্তি ছাড়া এই শব্দগুলো এরকম। ঠিক এভাবে এরকম বিভক্তিহীন যে নাম শব্দগুলো, নাম পদ বা নাম শব্দগুলো থাকবে, সেগুলোই হচ্ছে বাংলা ব্যাকরণের প্রাতিপদিক। তাহলে কি? বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক বলে। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। আচ্ছা, তাহলে প্রাতিপদিক কি জিনিসটা আসলে আমরা মনে হয় বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, তাহলে চলো এবার দেখি আর একটি বিষয় রয়েছে। আরেকটি বিষয় কি দেখো,
সাধিত শব্দ। সাধিত শব্দ আবার সাধিত শব্দ, মৌলিক শব্দ, দুই ধরনের শব্দ রয়েছে, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। আচ্ছা, মৌলিক শব্দ সাধিত শব্দটা কি সেটা আমরা একটু দেখি। মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। ধরো আমি এখানে লিখলাম গোলাপি। এখানে একটি বিষয় লক্ষ্য করো, গোলাপি, গোলাপি শব্দটাকে, অর্থাৎ আগে যে আমরা রূপমূল বা শব্দমূল বলেছিলাম সেই বিষয়টাও কিন্তু এখানে এসে যায়। দেখো তাহলে মূল শব্দটা কি লিখলাম আমরা, গোলাপ যোগ ই বা ইকার। আচ্ছা, এই যে গোলাপ শব্দটাকে আমরা বাংলাম, এই শব্দটার একটা নির্দিষ্ট অর্থ রয়েছে এবং এই শব্দটাকে আর কোনো ক্ষুদ্র অংশে ভাগ করা যাচ্ছে না। এই যে একটি ভাগ করা যাচ্ছে না এরকম শব্দটিকে, অর্থাৎ যে শব্দগুলোকে ভাঙলে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না এবং তার নির্দিষ্ট একটা অর্থ থাকে, সেটাই হচ্ছে কি মৌলিক শব্দ। ঠিক আছে? আচ্ছা, আর এই মৌলিক শব্দ ব্যতীত, মৌলিক শব্দ ব্যতীত যত শব্দ রয়েছে সবই হচ্ছে কি সাধিত শব্দ। উদাহরণস্বরূপ বইয়ে দেখো দেওয়া আছে হাতা, হাতা, এটাকে কিন্তু ভাঙা যাবে। তারপরে দেখো আছে গরমিল, তারপরে দেখো আছে দম্পতি, এই তিনটি শব্দ এখানে দেওয়া আছে। সহজ কথা, মৌলিক শব্দ ব্যতীত যত শব্দ রয়েছে বাংলা ব্যাকরণে সবই হচ্ছে সাধিত শব্দ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি বিষয় হচ্ছে এই যে সাধিত শব্দ, এই সাধিত শব্দটি আবার দুই ধরনের, একটা হচ্ছে নাম শব্দ আর একটা হচ্ছে ক্রিয়া। একটি হচ্ছে কি নাম শব্দ আর একটি হচ্ছে কি ক্রিয়া। প্রত্যেকটি নাম শব্দের ক্রিয়ার দুটি অংশ থাকে, প্রকৃতি এবং প্রত্যয়। এই প্রকৃতি এবং যে প্রত্যয় রয়েছে, এই প্রকৃতি প্রত্যয়ের একটি আলাদা অধ্যায় রয়েছে তোমাদের বই, অর্থাৎ এই পৃষ্ঠার আলোচনার মধ্যে যা যা আছে সবই কিন্তু তোমার অধ্যায়ব্যাপী আলোচনা রয়েছে। আচ্ছা, এই প্রকৃতি এবং প্রত্যয় জিনিসটা কি সেটা চলো আমরা সংক্ষেপে একটু দেখে নিই। সংক্ষেপে চলো এই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা, ক্রিয়া প্রকৃতি আর নাম প্রকৃতি যেটা বলা হয়েছে, দেখো দেখো আমি যদি এখানে লিখি, দেখো আমি লিখলাম চলন্ত, চলন্ত। এই চলন্ত শব্দটার কি ধাতু হচ্ছে কি চল, যুক্ত হবে কি অন্ত, এটা হচ্ছে ধাতু, এর সাথে যুক্ত হলো কি অন্ত, মিলে হয়ে গেল আমার চলন্ত। এই যে এটা হচ্ছে কৃদন্ত পদ, এটাকে বলা হয় কি কৃদন্ত পদ, অর্থাৎ কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। এই যে এটা এই অংশটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। কি ক্রিয়া প্রকৃতি? এই ক্রিয়া প্রকৃতি কথাটি যাতে বারবার না লিখতে হয়, এই জন্য আমরা এই ক্রিয়াবাচক বা ধাতুর উপরে এই চিহ্নটা ব্যবহার করব। সহজ কথা, এই চিহ্নটা হচ্ছে তোমার এই ক্রিয়া প্রকৃতি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। ক্রিয়া প্রকৃতির চিহ্ন কি, এই রুটওভার চিহ্নটা আমরা ব্যবহার করব। তাহলে কি এই অংশটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, আরেকটা বলেছিলাম কি যে নাম প্রকৃতি। আচ্ছা, নাম প্রকৃতিটা একটু দেখো, যেমন মনে করো আমি লিখলাম হাতল, হাতল,
আচ্ছা, হাতল শব্দটা কিভাবে হলো দেখো, হাত যোগ ল সমান হাতল। আবার ধরো লিখি, ফুল যোগ এল সমান কি, ফুলেল। এই যে ধরো আগে আমরা দেখেছিলাম ক্রিয়ার সাথে চলন্ত বা তোমার যদি এরকম হয় ডুবন্ত, এরকম ক্রিয়া প্রকৃতি ক্রিয়ার সাথে যুক্ত হয়েছিল, কিন্তু এগুলো কিন্তু ক্রিয়াপদ না, এটা কিন্তু ক্রিয়া কি না, এটা হচ্ছে নাম শব্দ, হাত ফুল। তাই এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে, এই অংশটাকে বলা হয় নাম প্রকৃতি। এই অংশটা কি নাম প্রকৃতি। অর্থাৎ আমরা যদি আরেকটু সহজ ভাষায় বলি তাহলে এরকম বলতে পারি যে ক্রিয়াপদের সাথে অর্থাৎ ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হচ্ছে কৃৎ প্রত্যয়। ধাতুর সাথে কাজের মূল অংশকে বলা হয় ধাতু, সেই ধাতুর সাথে যে প্রত্যয়গুলো যুক্ত হবে সেগুলো হচ্ছে কি কৃৎ প্রত্যয়। আর এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয় হয়, আবার নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় এগুলো হচ্ছে তদ্ধিত প্রত্যয়, নাম প্রকৃতি। এগুলো হচ্ছে বরাবরের মতো কৃদন্ত পদ, অর্থাৎ কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আরো অনেক আলোচনা রয়েছে, উপসর্গ আছে, তারপরে কি আছে, হ্যাঁ উপসর্গের বিষয়টাই রয়েছে এখানে। আচ্ছা, উপসর্গ যে বিষয়টা সেটা আমরা অন্য কোনো ক্লাসে ভালো করে আলোচনা করব, তবে আজকে আমি তোমাদেরকে দুটো উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিই যে আসলে উপসর্গ জিনিসটা কি, আমরা কিভাবে বুঝবো উপসর্গটা কি। যেমন মনে করো একটা বিষয় লক্ষ্য করো, বর্তমানে যে করোনা ভাইরাস বা কোভিড-19 যে মানুষ আক্রান্ত হচ্ছে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তার কিছু উপসর্গ রয়েছে। কিভাবে সে বুঝবে যে সে কোভিড-19 আক্রান্ত কিনা? সেখানে কি রয়েছে, গলা ব্যথা, তারপরে কি গলার ভিতরে চুলকাবে, খুসখুস করবে, কাশি হবে, হাঁচি হবে, জ্বর হবে, তাই না? তাহলে কি এখানে একটা জিনিস স্পষ্টত বুঝো যে উপসর্গ ব্যাপারটা হচ্ছে এরকম। উপসর্গ এখানে কোভিড-19 এর উপসর্গ অর্থাৎ লক্ষণগুলো হচ্ছে এগুলো। ঠিক এভাবেই মনে রাখবে যে উপসর্গ এমন একটা বিষয় যেটা শব্দের আগে বসে। উপসর্গ শব্দের কোথায় বসে? আগে বসে, অর্থাৎ রোগের লক্ষণ আগে। যেমন মনে করো আমি যদি লিখি এখানে দিন, আচ্ছা এই দিন শব্দের আগে যদি তুমি যুক্ত করো সু, তাহলে কি হবে সুদিন। যদি যুক্ত করো কু, তাহলে কি হবে কুদিন। এখানে এই যে সু এবং কু, এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো অর্থ নেই, কিন্তু এর সাথে যখন যুক্ত করে দিবে তখন এর অর্থ রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি উপসর্গ। আচ্ছা, এখানে দুটো বিষয় আছে, যে একটা হচ্ছে অর্থের সংকুচন করে, আর একটা হচ্ছে অর্থের প্রসারণ করে। এখন এই সংকুচন এবং প্রসারণ কিভাবে করে সেটা একটু দেখার বিষয়। সংকুচন বলতে আমরা বুঝি কি কোনো কিছুকে কমিয়ে আনা, চাপিয়ে আনা। আর প্রসারণ কথাটা বলতে আমরা বুঝি যে কোনো কিছুকে বিশ্লেষণ করা, ভালোর দিকে নিয়ে যাওয়া, ব্যাখ্যা করা। এই সু হচ্ছে প্রসারণ করে, কি করে প্রসারণ করে, আর এই কু হচ্ছে সংকুচন করে। আচ্ছা, আরো যদি সহজ হয় তোমরা এরকম বলতে পারো, যেমন মনে করো আমি বললাম বেল। বেল, এই বেলের আগে তুমি কদ যুক্ত করো, কদ বেল। আবার দেখো যেমন মনে করো আমি বললাম হার। হার শব্দটা সাধারণত আমরা বুঝি যে গলায় পরার একটা অলংকার। এখন এর আগে তুমি যুক্ত করো প্র, এর আগে তুমি যুক্ত করো বি, এর আগে তুমি যুক্ত করো আ। ঠিক আছে, কি হলো প্রহার, বিহার, আহার, তাই না? এই যে বিশেষ বিশেষ এই বর্ণ চিহ্নগুলো আমরা এই একটা শব্দের সাথে ব্যবহার করলাম। এই শব্দটার অর্থ রয়েছে
এগুলোর কোনো অর্থ নাই, অর্থাৎ অর্থবাচকতা নেই উপসর্গের। যদি মূল শব্দের সাথে তুমি যুক্ত করো তাহলেই সেটা অর্থ প্রকাশ করে। এই যে বিশেষ এই বর্ণ বা চিহ্নগুলো আমরা যুক্ত করো, এগুলোকে বলা হয় উপসর্গ। এই উপসর্গ তোমার 3 ধরনের। একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, একটা হচ্ছে বাংলা উপসর্গ এবং আরেকটি হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে কি বললাম, 3 ধরনের উপসর্গ রয়েছে। একটি হচ্ছে কি সংস্কৃত, বাংলা এবং বিদেশি উপসর্গ। এই আলোচনাগুলো এই বইয়ে দেওয়া আছে এবং পরবর্তী পাঠেও রয়েছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যে আলোচনা আসবে এই ব্যাকরণের ধারাবাহিকতা, সেই অংশগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমার মনে হয় আমি অনেক সময় নিয়ে ফেলেছি, অনেক সময় চলে গেছে। তো আমি আশা করি যে এই যে আলোচনা করলাম আমরা, এই আলোচনা থেকে আজকের এই দ্বিতীয় পরিচ্ছেদে বাংলা ব্যাকরণ এবং এর যে আলোচ্য বিষয় রয়েছে এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, যদি কারো বুঝতে সমস্যা থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি জানাও তাহলে পরবর্তী কোনো অংশে বা কোনো একটা বিশেষ ক্লাস নিয়ে এই পার্টটা বা এই টপিকসটা আমি তোমাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার এই আজকের আলোচনায় শিক্ষার্থীরা কিছুটা হলে উপকৃত হবে। আর আমার সাথে আজকে যারা ছিলেন, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই বকবকানি শোনার জন্য। অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। তো ভালো থাকবেন। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।